এটা হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ি। এটা আমরা ফেনী ভ্রমণ করতে আসছি, বাট এটা নোয়াখালী জেলার মধ্যে পড়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমাদের এই প্রিয় নদীমাতৃক জন্মভূমি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা, যার নাম হচ্ছে ফেনী জেলা। এই ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রতাপপুর গ্রামে প্রায় ২৫০ বছর পূর্বে বাংলা ১২২৮ সালের ১৩ই ফাল্গুন বা ইংরেজি ১৭৬০ সালে তৎকালীন জমিদার রামনাথ কৃষ্ণ সাহা দ্বারা একটি জমিদার বাড়ি নির্মিত হয়েছিল, যার নাম হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে যে জমিদার বাড়িটি বড় বাড়ি ও রাজবাড়ি নামেও সুপরিচিত। প্রায় ১৩.৫ একর জায়গায় নির্মিত রাজপ্রসাদ সম যে বাড়িটিতে রয়েছে ৫টি অভিজাত ডিজাইনের দ্বিতল ভবন। ওই ভবনে রামনাথ সহ তারা ৫ ভাই পরিবার নিয়ে বসবাস করতেন। ঘরগুলোর চারপাশে খনন করা ১২টি পুকুরের স্বচ্ছ পানিতে জমিদাররা মাছ চাষ করতেন। পুকুরগুলোতে ৫টি দৃষ্টিনন্দন বৈঠকখানা বেষ্টিত ঘাটলায় জমিদারদের ৫ পরিবারের বৌঝিরা গোসল করতেন এবং গল্পও করতেন। জমিদারি আমলে দেশ বিদেশের অন্যান্য জমিদাররা এই বাড়িতেই সফর বিরতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অর্থাৎ জমিদাররা যখন বিভিন্ন জায়গায় গমন করতেন, তখন তারা এই জমিদার বাড়িটিতে যাত্রা বিরতি দিতেন। প্রায় ১৭৬০ সালে নির্মিত এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ৩ করি সাহার ২ পুত্র রাম সুন্দর সাহা ও রামচন্দ্র সাহা। স্থানীয়দের কাছে এই জমিদার বাড়িটি প্রতাপপুর বড় বাড়ি বা রাজবাড়ি হিসেবেও সুপরিচিত। ওই এলাকার আশেপাশে যত জমিদার ছিলেন, সবার শীর্ষে ছিলেন এই জমিদার। যে জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও ১৯৯৮ সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতেই অবস্থান করেছিলেন। জমিদার বাড়ির বংশধরদের কিছু বর্তমানে রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং অনেকেই ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে অবস্থান করছেন। জমিদার বাড়ির সম্পত্তি বর্তমানে জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন রয়েছে। জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়েও রাখা হয়েছে। জমিদার বাড়ির বংশধররা এইখানে প্রতি বছর ২ বার আগমন করেন এবং বর্গা চাষিদের থেকে বর্গার টাকা নিয়ে চলে যান। স্থানীয় এক বাসিন্দার সঙ্গে আলাপচারিতায় যেটি জানতে পারলাম, একটা সময় মাঠের ধানে ভরে যেত এই জমিদার বাড়ির উঠানগুলো আর কাচারি ঘরও। ধান ওঠানো শেষে শুষ্ক মৌসুমে সেই জমিতে চাষ করা হতো বিভিন্ন ফসল, যার মধ্যে অন্যতম ছিল সরিষা, মটরশুঁটি, খেসারি, কলাই ও মুসুরি সহ বিভিন্ন রবি শস্য। ঘোড়ায় আরোহণ করে জমিদাররা যাতায়াত করতেন এই বাড়ি ও বাড়ি। উপজেলার সিন্দুরপুর ও রাজাপুর এলাকায় পরিষদ ভবনে বসে ১০ তালুকের খাজনা আদায় করতেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত জমিদারগণ। সেই খাজনা জমা দিতেন সরকারি কোষাগারে। এই জমিদার বাড়ির ইশারায় উঠবস করতেন আশেপাশের স্থানীয় মানুষ অর্থাৎ প্রজাগণ। ১৯৫০ সালে জমিদার প্রথা বিলুপ্তির পর এই পরিবারটির ক্ষমতার দাপট ধীরে ধীরে কমতে শুরু করে। তারপরও দীর্ঘ ৪৮ বছর পর্যন্ত অর্থাৎ ১৯৯৮ সাল পর্যন্ত এই বাড়িতে থেকেই নিজস্ব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিলেন তারা। ১৯৯৮ সালের দিকে ওই বাড়িতে কয়েকবার হামলা ও লুটপাট হওয়ার পর জমিদারের ওয়ারিশদের মাঝে এক ধরনের ভয় কাজ করা শুরু করেছিল।
এক পর্যায়ে জমিদারের বংশধরগণ নিরাপত্তার অভাব, ব্যবসাজনিত সমস্যা ও যোগাযোগ সমস্যার কারণে রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা ও কলকাতায় চলে যান। যাওয়ার সময় তারা তাদের সমস্ত জমি ও পুকুরগুলো স্থানীয় কৃষকদের মাঝে বর্গা দিয়ে দেন। পূর্বের ধারাবাহিকতায় এখনও প্রতি বছর ওই জমিদার বাড়িতে 2 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় জমিদারের বংশধরেরা চলে আসেন। উৎসবে চলে জমিদার বাড়ির স্মৃতিচারণ, পুঁথিপাঠ ও গল্প পাঠের আসর। উৎসব শেষে জমিদারদের তৃতীয় বংশধরেরা স্থানীয় কৃষকদের থেকে বর্গা চাষের টাকা নিয়ে চলে যান। সরেজমিনে জায়গাটি পরিদর্শন করতে গেলে স্থানীয়দের কাছ থেকে আরও জানতে পারলাম 1998 সাল পর্যন্ত রাজকৃষ্ণ সাহার উত্তরাধিকারীরা এই বাড়িতে অবস্থানই করতেন। পরবর্তীতে ওই বাড়িটি স্থানীয় রাজনৈতিক নেতারা দখলে নিতে নানানভাবে হেনস্থা করতে থাকে রাজবাড়ির উত্তরাধিকারীদেরকে। এ সময় কয়েকবার বাড়িটিতে বসবাসকারীদের উপর হামলা ও লুটপাটের মতন কার্যক্রমও চালানো হয়। স্থানীয় নেতাদের লোলুপ দৃষ্টি আর নির্যাতনের কারণে এক পর্যায়ে জমিদারের উত্তরাধিকারীগণ ওই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। বর্তমানে তারা ভারত ও দেশের বিভিন্ন স্থানে বসবাস গড়ে তুলেছেন। তবে এই বাড়িটি ঘিরে প্রতি বছরই হিন্দু সম্প্রদায় 3 দিন ব্যাপী একটি উৎসব পালন করে থাকেন। উৎসবটিতে দেখা যায় পার্শ্ববর্তী জেলাসমূহ যেমন ফেনী সদর, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। কিন্তু মেলা শেষ হলেই ওই বাড়িটি মাদক সেবীদের এক আড্ডাখানায় পরিণত হয় বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে। ভিউয়ার্স, এটা হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ি, সেনবাগ, নোয়াখালী জেলায় অবস্থিত। কখনো কেউ ওই বাড়ি পরিদর্শনে এলে নানান রকম বিড়ম্বনা তাদের তাড়া করে বেড়ায়। কখনো কখনো উঠতি বয়সী যুবতীরা এই বাড়ি দর্শনে এসে হেনস্থা ও হয়রানির শিকার হন বলে বেশ কিছু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এ কারণেই আপনারা যদি এই জমিদার বাড়িটি ঘুরতে যান তাহলে বেশ কয়েকজন গ্রুপ করে দিনের বেলায় গিয়ে ঘুরে আসতে পারেন। সরেজমিনে গিয়ে আরও দেখা গেল বাড়িতে ঢুকতেই নজর কাড়বে একতলা ও দোতলা ভবনের কাচারি ঘর। তার একটু সামনেই রয়েছে ছোট্ট একটি ঠাকুর ঘর। পাশেই পুকুর পাড়ে স্থাপিত ভাঙাচোরা বৈঠকখানা ও ঘাটলা। সামনে তাকালে 2টি দৃষ্টিনন্দন দালানও চোখে পড়ে। যে দালানের মাঝ দিয়ে সরু গলি পেরোলেই দেখা মিলবে একটি বড় উঠানের। উঠানের 3 পাশে দাঁড়িয়ে আছে 3টি তৎকালীন অভিজাত দালান। তার আশেপাশেই রয়েছে ইট, সুরকি ও রড দিয়ে তৈরি আরও বেশ কয়েকটি দালান কোঠা। প্রাচীন এই সমস্ত দালানের দেয়াল খসে গেছে অনেক জায়গায়। ইটের স্তর ভেদ করে কোথাও গজিয়ে গেছে পরজীবী গাছও। কোনো কোনো ভবনের উপরিভাগ ক্ষয়ে গেছে সেই অনেক আগে থেকেই। শ্যাওলা জমে গেছে কোনো কোনো জায়গায়। সিলিং লোহার এইচ বিমের উপর স্তম্ভ, খিলান দেয়াল সবই ইট আর সুরকির স্বল্প আয়ুর চিহ্ন বহন করে চলেছে। যে কোনো সময় এই প্রাচীন দেয়াল ও স্তম্ভ ভেঙে পড়ে প্রাণহানির মতন ঘটনাও ঘটতে পারে। সংশ্লিষ্ট সূত্র মতে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শন। বাংলাদেশের আনাচে কানাচে জায়গায় পড়ে থাকা এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে প্রতাপপুর জমিদার বাড়ি অনেক গুরুত্ব বহনকারী একটি প্রাচীন স্থাপনা। এখানকার দালান কোঠাগুলো অনেকটা আদি রাজধানী ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের পানাম সিটির ভবনগুলোর আদলেই নির্মিত। ফলে কম সময় সোশ্যাল সাইটে বাড়ির ঐতিহ্যগুলো দেখে দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে দর্শনার্থীরা আগমন করে থাকেন।
এখানকার সৌন্দর্য, ঐতিহ্য ও যাতায়াত ব্যবস্থা আগত পর্যটকদেরকে মুগ্ধ করে। তবে এই জায়গাটিতে কোনো প্রকারের শৌচাগার ও নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই। এমনকি বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সন্ধ্যার আগেই পর্যটকদের ওই এলাকা ত্যাগ করতে হয়। এই জমিদার বাড়িটির আশেপাশে তেমন কোনো দোকানপাটও চোখে পড়ল না। বাড়িটি সংস্কার করে এইখানে পর্যটন বান্ধব একটি পরিবেশ গড়ে তোলার দাবি জানান স্থানীয়রা। মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষকের দেওয়া তথ্য মতে সন্ধ্যার পর বিদ্যুৎহীন বাড়িটিকে ভুতুড়ে বাড়ি বলেই মনে হয়। দীর্ঘদিন সংস্কার ও পরিষ্কার না করার দরুন বাড়িটির ভবনগুলো সহ চারপাশ যেন একেবারে আগাছা ও বন জঙ্গল দিয়ে ভরে গিয়েছে। এদিকে সরকারি বেসরকারি কোনো ধরনের উদ্যোগ না থাকায় ক্রমেই যেন ঐতিহ্য হারাচ্ছে ফেনীর এই প্রতাপপুর জমিদার বাড়িটি। ঐতিহাসিক এই বাড়িটি সংস্কারহীনতায় জরাজীর্ণ হয়ে আগাছায় ভুতুড়ে বাড়িতে পরিণত হচ্ছে দিনকে দিন। তারপরও যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় বাড়িটি এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন প্রতিদিনই। জমিদারদের রেখে যাওয়া নিদর্শনগুলো দেখতে আশেপাশের জেলা ও উপজেলার মানুষও ভিড় জমাচ্ছেন এই বাড়িটিতে। তবে পর্যাপ্ত নিরাপত্তা, শৌচাগার ও বৈদ্যুতিক আলো না থাকায় সন্ধ্যার আগেই এই বাড়ি ছাড়তে হয় দর্শনার্থীদের। এছাড়াও দীর্ঘদিন সংস্কারহীনতা ও পরিচ্ছন্নতার কাজ না হওয়ায় এই বাড়িটি ক্রমেই যেন ঐতিহ্য হারাতে বসেছে। দ্রুত বাংলার জমিদারি প্রথার নিদর্শন হিসেবে বাড়িটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে যদি সংস্কার কাজ সাধন করে পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলা যায়, তাহলে নিঃসন্দেহে এই জমিদার বাড়িটি পুরনো ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে এবং আগত দর্শনার্থীদের জন্য হতে পারে একটি পরিবেশ বান্ধব পর্যটন স্পট। এই প্রসঙ্গে দাগনভূঞা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িটি বর্তমানেও জমিদারদের ওয়ারিশদের মালিকানায় রয়েছে। ফলে সরকারিভাবে এইখানে সংস্কার বা অন্য কিছু করা যাচ্ছে না। এর পূর্বে জমিদারদের নাতিদের সঙ্গে এই নিয়ে আলোচনা করা হলেও তাদের থেকে কোনো প্রকারের সাড়াই পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক পর্যটন সেলের বৈঠকে একাধিকবার আলোচনাও করা হয়েছে। প্রতাপপুর জমিদার বাড়িটি সংরক্ষণ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিতে জমিদারের ওয়ারিশদের সঙ্গে পুনরায় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার। সুপ্রিয় ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক কীভাবে যাওয়া যাবে এই প্রতাপপুর জমিদার বাড়িতে। রাজধানী ঢাকা থেকে ট্রেনে চড়ে ফেনী আসলে রেলওয়ে স্টেশনের সামনে থেকে ইজি বাইক, অটো, সিএনজি বা শহর বাস সার্ভিসে মহিপাল বাস স্ট্যান্ড চলে আসুন। আর ঢাকা থেকে যদি বাসে করে ফেনী আসেন তাহলে সরাসরি মহিপালই নামতে পারবেন। মহিপাল বাস স্ট্যান্ড হতে নোয়াখালীগামী সুগন্ধা কিং বাসে 25 থেকে 30 টাকা ভাড়ায় সেবারহাট বাজারে চলে যান। নোয়াখালী জেলার অন্তর্গত সেবারহাট বাজারে নেমে প্রতাপপুর বাজার যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ পেয়ে যাবেন। ভিউয়ার্স, জমিদার বাড়ি বন্ধ, আমরা এইভাবে প্রবেশ করি। প্রতাপপুর বাজারের পাশেই প্রতাপপুর জমিদার বাড়িটির অবস্থান। ফেনীতে যদি থাকতে চান তাহলে পেয়ে যাবেন বেশ কিছু হোটেল, যেমন হোটেল মিডনাইট, হোটেল গাজী ইন্টারন্যাশনাল ইত্যাদি। এছাড়া অনুমতি নিয়ে এলজিডি রেস্ট হাউস, জেলা পরিষদ ডাকবাংলো, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এবং পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসেও চাইলে রাত্রি যাপন করতে পারবেন সরকারি রেফারেন্সে।